গ্রুপ ডি যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেটা সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল। তারপর সেপ্টেম্বর মাস চলে গিয়েছে, অক্টোবর চলে গিয়েছে, নভেম্বর চলে গিয়েছে, ডিসেম্বরও চলে যাচ্ছে। আর 2টা ওয়ার্কিং ডে আছে মাত্র, 30-31। কিন্তু এরপরও এখনও অফার বা বন্টনের কাজ এখনও শুরু হয়নি। তাই সবাই একটু উদ্বিগ্ন আছে, একটু টেনশন আছে, কেন সরকারের তরফ থেকে এটা ডিলে করা হচ্ছে। গ্রুপ সি ক্যাটাগরিতে যখন ভ্যাকেন্সি বেরিয়েছিল, যখন ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল, তার 1 মাসের ভিতরেই, সেপ্টেম্বরে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল, তার 1 মাসের ভিতরেই কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টে সর্বপ্রথম অফার দেওয়া শুরু হয়েছিল মাননীয় মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। অক্টোবরেই অফার দেওয়া শুরু হয়ে গিয়েছিল। কিন্তু জেআইবিটি গ্রুপ ডির ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 থেকে 4 মাস পেরিয়ে গেছে, এখনও অফার দেওয়া শুরু হয়নি। কবে অফার দেওয়া শুরু হবে? আরেকটা অংশ অপেক্ষা করছে যে জেআইবিটি গ্রুপ ডি অফার দেওয়া শুরু হলে জেআইবিটি 2-র অ্যাডভার্টাইজমেন্ট আসবে, কারণ জেআইবিটি 1 যতদিন না পর্যন্ত কমপ্লিট হয় ততদিন পর্যন্ত জেআইবিটি 2-র অ্যাডভার্টাইজমেন্ট তো আসতে পারে না। তাই সেদিকে অনেক বেকাররা আশা নিয়ে বসে আছে, কবে জেআইবিটি 2 আসবে, কবে আমরা পরীক্ষা দিতে পারবো, কবে পরীক্ষা বসতে পারবো, কবে অ্যাডভার্টাইজমেন্টে ফর্ম ফিল আপ করতে পারবো। আরেকটা অংশ যেটা অলরেডি জেআইবিটি গ্রুপ সিতে চাকরি পেয়েছে, তাদের যে মেইন সমস্যা হচ্ছে অফিসে ম্যাক্সিমাম যে আগের স্টাফরা আছে তারা ম্যাক্সিমাম অনেকেই কম্পিউটার জানে না। তাই যারা গ্রুপ সি ক্যাটাগরিতে চাকরি পেয়েছে তাদের ম্যাক্সিমাম অফিসে ইউডিসি হেডক্লার্কের মতো কাজগুলো ম্যাক্সিমাম করতে হচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে তাদের যেতে হচ্ছে, কম্পিউটার রিলেটেড সমস্ত বার্ডেন এলডিসি যারা চাকরি পেয়েছে জেআইবিটিতে তাদের উপর চলে যাচ্ছে। সেই কাজ অনুযায়ী কিন্তু স্যালারি পাচ্ছে না, স্যালারিটা কিন্তু ফিক্সড পে পাচ্ছে। এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরি হয়েছে, তারপর ফিক্সড পে থাকবে। এবং জেআইবিটি গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু সেই ফিক্সড পে সিস্টেমটা কিন্তু থাকছে। আগে ফিক্সড পে সিস্টেমটা নিয়ে যদি আমরা একটু স্টাডি করার চেষ্টা করি, এরপর আসছে আমরা জেআইবিটি গ্রুপ ডির রেজাল্ট বা অন্যান্য জেআইবিটি 2 কবে আসছে সেটা বিষয়ে যদি আমরা দেখি। গ্রুপ সি ক্যাটাগরিতে যারা চাকরি পেয়েছে তাদের মেইন সমস্যা হলো এখন ফিক্সড পে। কেন মেইন সমস্যা ফিক্সড পে, আমরা যদি একটু পর্যালোচনা করি, জেআইবিটি গ্রুপ সিতে যারা তোমাদের এমটিএস বা অপারেটরে পেয়েছিল তাদের 2100 গেট পে, আর যারা এলডিসি ক্ষেত্রে যারা পেয়েছিল তাদের গেট পে হলো 2200। এখানে যদি আমরা গ্রুপ সির যদি স্যালারি স্ট্রাকচারটা দেখি, যেটা এখন সবচেয়ে বড় কোশ্চেন মার্ক, ফিক্সড পে 2200 যে গেট পেটা এলডিসি এগ্রি রেজিস্ট্যান্টের ক্ষেত্রে, সেখানে ন্যূনতম যদি রেগুলার স্কেলে চাকরিটা পাওয়া যেত 21400 রেগুলার বেসিক থাকার কথা ছিল। 21400 এখানে বেসিক দেওয়া হচ্ছে না, তার 75% 16050 টাকা বেসিক দেওয়া হচ্ছে। প্রথম 5 বছর কিন্তু 16050 বেসিক দেওয়া হবে। আর যদি রেগুলেশনে চাকরিটা দেওয়া হতো প্রথম বছর 21400, এর পরের বছর কিন্তু 22000 23000, এইভাবে প্রতি বছর কিন্তু 3% ইনক্রিমেন্ট করে স্যালারিটা বৃদ্ধি পেত, পাশাপাশি ডিও বৃদ্ধি পেত। রেগুলার স্কেলে ডিএ যেখানে 30% 6420 টাকা হওয়ার কথা ছিল, সেখানে মাত্র 4815 টাকা পাওয়া যাচ্ছে, কারণ ডিএটা 16050 উপরে ক্যালকুলেশন করা হচ্ছে। এইচআরে তো নেই, ফিক্সড পেতে 5 বছর এইচআরের টাকা নেই, পুরো 5টা বছর গড় ভাড়ার টাকা ছাড়া চাকরি করতে হবে। মেডিকেল অ্যালাউন্স নেই পুরো 5 বছর, সিএ নেই পুরো 5 বছর। টোটাল 20,865 টাকা এখানে প্রভিডেন্ট ফান্ড কিংবা প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট করা হয়নি। গ্রস স্যালারি 20,865 টাকা বর্তমান সময়ে জেআইবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটরা পাচ্ছে এগ্রি রেজিস্ট্যান্ট আর এলডিসির ক্ষেত্রে যারা। আর যারা জুনিয়র অপারেটর বা জুনিয়র এমটিএসে যারা পেয়েছিল তারা 20,183 টাকা বেতন পাচ্ছে। এখানে পাওয়ার কথা ছিল 30,307, পাচ্ছে 20,865, এবং প্রতি বছর কিন্তু স্যালারি সেই পরিমাণ বৃদ্ধি পাবে না। এইভাবে প্রতি মাসে 9,442 টাকা প্রতি মাসে স্যালারি কম পাচ্ছে জেআইবিটি গ্রুপ সির ক্যান্ডিডেটরা। প্রথম 1 বছরে 1 লক্ষ টাকার উপর স্যালারি কম পাচ্ছে। যদি 5 ইয়ার্স ফিক্সড ধরি প্রায় 6 লক্ষ টাকার মতো স্যালারি কম পাবে জেআইবিটি গ্রুপ সি ক্যাটাগরিতে যারা চাকরি পেয়েছে তারা। আমরা যদি জেআইবিটি গ্রুপ ডির ক্ষেত্রে এমটিএস পিওন গেট পে 1400, লেভেল 1 সেল 1। এখানে ন্যূনতম বেসিক রেগুলার স্কেলে 16,000 টাকা হওয়ার কথা ছিল, ফিক্সড পেতে 12,000 টাকা, অর্থাৎ 16,000-এর 75% মাত্র দেওয়া হবে, পুরো স্যালারি কিন্তু দেওয়া হবে না। দিয়ে যেখানে 30%-এ 4,800 টাকা পাওয়ার কথা ছিল, সেখানে 3,600 পাওয়া যাবে। জেআইবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেট যারা চাকরি পাবে, অফারের জন্য যারা ওয়েট করছে, তারা কিন্তু এইচআরএ পাবে না, হাউজেন পাবে না, এমএ পাবে না, সিএ পাবে না, এগুলা কিন্তু রেগুলার ক্যান্ডিডেটরা পাবে। জেআইবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটরা কিন্তু প্রথম 5 বছর এগুলো পাবে না। 15,600 ইনিশিয়ালি যখন এন্ট্রি করবে স্কেলে পাবে। এখানে কিন্তু প্রফেশনাল ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ডিডাক্ট হবে। যদিও এটা নিজস্ব টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমার, প্রফেশনাল ট্যাক্সের টাকাটাও আমার লেবিলিটি।
গ্রস স্যালারি তো গভর্নমেন্ট 15,600 দিচ্ছে, সেটাই সবচেয়ে বড় কথা। আর এখানে 22,855 টাকা স্যালারি হওয়ার কথা ছিল যদি রেগুলার স্কেলে চাকরিটা পেত, তাহলে প্রতি মাসে 7,255 টাকা জিআইবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটকে কম দিবে সরকার, বছরে 87, আর 5 বছর প্রায় 5 লাখের কাছাকাছি স্যালারি কম পাবে চাকরির প্রথম 5 বছরে। এটা যদি আমি বঞ্চনা যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, চাকরির প্রথম 5 বছর বঞ্চনা হচ্ছে এরকম না, কিন্তু সেই বঞ্চনাটা কিন্তু পুরো সারা জীবন কিন্তু চলতে থাকবে। প্রথম 5 বছর পরে তোমার বেসিক কত হবে? 22,855 বেসিক হবে, কারণ বেসিক তখন তুমি খালি স্কেলটা পাবে। কিন্তু যদি প্রথম দিন থেকে যদি 22,855টা বেসিক দেওয়া হতো, 5 বছর পরে তোমার বেসিক হওয়ার কথা ছিল, বেসিক প্লাস যেটা হওয়ার কথা ছিল 34,055 টাকা তোমার বেসিক হওয়ার কথা ছিল। ঠিক আছে, সেখানে কতটা কম পাওয়া যাচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। স্যালারি স্ট্রাকচারে কিন্তু অনেকটা লস হয়ে যাচ্ছে জিআইবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটে। এখন যদি অফার বা জয়নিংয়ের কথা চিন্তা করি, সবাই একটু ওয়েট করছে অফার জয়নিং কবে হবে, সবাই ওয়েট করছে কবে জিআইবিটি 2 আসবে। এখানে 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে গ্রুপ ডি অফার হিম করে, মানে এখনও এটালে পর্যালোচনা বা এখনও এটালে কোনো বিশ্লেষণাত্মক কোনো আলোচনা হয়নি। এখানে জিআইবিটি যখন রিক্রুটমেন্টটা শুরু হবে বা জিআইবিটি যখন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, সেটা মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল, তারপর অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল। জিআইবিটি যখন লিখিত পরীক্ষার ডেট আগস্ট 2020-তে ডিক্লেয়ার করেছিল, তখন মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে আগস্ট 2020-তে অ্যাডভার্টাইজমেন্ট মূলে পরীক্ষা হয়েছিল। জিআইবিটি যখন লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছিল গ্রুপ ডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের একসাথে, তখন সেটা মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল। সিদ্ধান্ত হওয়ার পর রেজাল্ট দেওয়া হয়েছিল 2022-এ। তারপর যেটা আসছে, জিআরবিটি তোমাদের যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করেছে, সেটাও মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করেছে। এখন যখন অফার জয়নিংয়ের বেলা আসবে, তখন কিন্তু আবার একটা মন্ত্রিসভা বা আবার একটা মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত লাগবে, গ্রিন সিগন্যাল লাগবে। দপ্তরের কাছে লিস্ট আছে, ভেরিফিকেশন 100% কাছাকাছি হয়ে গেছে, দপ্তরের কাছে লিস্ট রেডি আছে, অফার ভেরিফিকেশন হয়ে গেছে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। এখন অফার জয়নিংয়ের পালা, কিন্তু অফার জয়নিংটাকে তো দপ্তর চাইলেই দিতে পারে না। ফিনান্স থেকে অর্থের অনুমোদন পাওয়া গেছে, কিন্তু মন্ত্রিপরিষদ থেকে অনুমোদন পাওয়া গেছে, মন্ত্রিপরিষদ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। আমরা দেখেছি ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন চাকরির প্রত্যেকটা স্টেপে মন্ত্রী পরিষদ বা উপর অংশে যারা আধিকারিক আছে তাদের গ্রিন সিগন্যাল লাগে। গ্রিন সিগন্যাল ছাড়া জিআইবিটি এক কদমও যেরকম চলতে পারছে না, গ্রিন সিগন্যাল ছাড়া বিভিন্ন দপ্তরেও চলতে পারছে না। তোমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি পেয়েছো, তোমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি পেয়েছো, তোমরা জানো তোমরা কোন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছো, তোমরা প্রায় সময় কমেন্ট করে থাকো আমি এই ডিপার্টমেন্টে, আমি সেই ডিপার্টমেন্টে পেয়েছি, কবে আমাদের অফার জয়নিং দেওয়া হবে। অফার জয়নিংটাও একটা বড় উৎসব, যেটা উৎসবের আকারেই দেওয়া হবে, কিন্তু এখনও কিন্তু কোনো সিদ্ধান্ত হচ্ছে না। 2024 কিন্তু শেষ, আর 24-এ কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই, 24টা কিন্তু হারিয়ে গেল। সমস্যা হলো যত দেরি হবে অফার জয়নিংটা, আমাদের জীবনের চাকরি থেকে কিন্তু ওই সময়টা কিন্তু হারিয়ে যাবে। আমরা যদি 4 মাস আগে সেপ্টেম্বরে যদি অফার জয়নিং পেতাম, এতদিন 4 মাস চাকরি করে নিতাম, তাহলে আমার জীবন থেকে 4 মাস হারিয়ে গেল। তারপর ফিক্সড পে 5 বছর তো আছেই। ঘুরে ফিরে কিন্তু ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু হিউজ ফিনান্সিয়াল কিন্তু লস হচ্ছে। তাছাড়া আরেকটা টেনশন তো আছেই, কেন অফার দেওয়া হচ্ছে না, কেন জয়নিং দেওয়া হচ্ছে না, কি আছে সেটার ভিতরে। গ্রুপ সি ক্ষেত্রে এত দেরি করা হয়েছে না, গ্রুপ ডির ক্ষেত্রে কেন এত দেরি করা হচ্ছে, সেই টেনশন তো আছেই। তবে অফার যখনই দেওয়া হবে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে। গ্রুপ সি ক্যাটাগরিতে অফার যখন দেওয়া হয়েছিল আমরা দেখেছি অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়েছে, টিপিএসসি অফার থেকে শুরু করে সমস্ত অফার অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়েছে। এখন তুমি যে ডিপার্টমেন্টে চাকরি পেয়েছো, যে ডিপার্টমেন্টে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, ওই ডিপার্টমেন্টের মিনিস্টারকে, হয়তো মুখ্যমন্ত্রী মানিক শাহ, হয়তো আমাদের রতনলাল নাথ কৃষিমন্ত্রী, বা সুশান্ত চৌধুরী, বা পাঞ্জেশ সিংহ রায়, সুধাংশু দাস, যে কেউ তো, বা শুক্লাচরণ নোয়াতিয়া হতে পারে, বা আমাদের শান্তনা চাকমা হতে পারে, যে কোনো দপ্তরের যে কোনো মিনিস্টার, যে মানে দায়িত্বপ্রাপ্ত মিনিস্টার আছে, উনিশও অফার বিলি বন্টন করার দায়িত্বটা বহন করবে, উনিই অফার বিলি বন্টন করবে। কিন্তু এখনও সেই ডেটটা ফাংশন হয়নি। এবং এও শোনা যাচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফার একসাথে দেওয়ার, একটা বড় অনুষ্ঠান করে একসাথে দেওয়ার পরিকল্পনা আছে, কিন্তু কোনো কিছুই এখনও সিদ্ধান্ত হয়নি। সবই সিদ্ধান্তহীনতায় ভুগছে। সবই এখন চাকরিটা দিলেই স্যালারি দিতে হবে, চাকরিটা দিলেই ফিনান্সিয়াল বার্ডেন চলে আসবে, যত দেরি করা যায় অর্থাৎ দপ্তরে লাভ, ডিপার্টমেন্টে লাভ, টাকা কম লাগবে, সেটাও একটা বিষয় আছে। কিন্তু সবচেয়ে সুবিধাজনক বা সবচেয়ে মানে পজিটিভ কথা কি জানো, চাকরিটা ট্রান্সপারেন্সি হয়েছে, চাকরিটা তোমরা স্বচ্ছতার মাধ্যমে চাকরি পেয়েছো। তোমরা যদি এই চাকরির ইন্টারভিউ যদি 2015-তে দিতে, 2016-তে 17-তে দিতে, আমরা বলতে পারবো জোর গলায় যে $2500 ক্যান্ডিডেটের চাকরি হয়েছে, সেখানে 2500 না, এখানে 500-র মতো ক্যান্ডিডেটও চাকরি পেলো না হলে, যদি এর আগের গভর্নমেন্ট থাকতে হতো। কারণ
তখন তো স্বচ্ছতা মেনে হয়নি। এখন তোমরা যে চাকরি পেয়েছো, তোমরা কি পার্টির লাইনে ঘুরতে হয়েছে? তোমরা কি বিজেপি কোনো পার্টির লাইনে গিয়ে ঘুরেছো? সেখানে গিয়ে কি কোনো ধর্ণা দিয়েছো? সেখানে লাইন ধরেছো? প্রয়োজন পড়েছে, রেকমেন্ডেশন লাগেছে, অর্থ লেগেছে, অর্থের বিনিময়ে চাকরি হয়েছে? হয়নি তো। কীভাবে চাকরিটা পেয়েছো? পড়াশোনা করেছো, লিখিত একদম ভালো রেজাল্ট করেছো, ইন্টারভিউ ভালো দিয়েছো, সেই যে সত্যতার মাধ্যমে চাকরি পেয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় মূলধন। কিন্তু একটাই সমস্যা, একটু ডিলে হয়ে যাচ্ছে, একটু লেট হয়ে যাচ্ছে। তোমরা যারা চাকরি পেয়েছো একটা পজিটিভনেসে থাকবে, এই চাকরি যদি সিপিএম গভর্নমেন্টের সময় হতো তাহলে কিন্তু তোমরা চাকরিটা পেতে না, কারণ তখন কিন্তু লিখিত পরীক্ষার কোনো অপশান ছিল না। তো লিখিত পরীক্ষা না হলে তুমি কীভাবে চাকরিটা পেতে? মৌখিকের মাধ্যমে চাকরি দিলে কি স্বচ্ছতা মেনটেন হয়? স্বজন পোষণ হবে, টাকার বিনিময় হবে, তুমি কোন পার্টি করো সেটা বিচার করা হবে, তোমার এরিয়ার বিচার করা হবে, তোমার বাড়িতে কেউ চাকরি করেনি সেটা বিচার করা হবে, তোমাকে চাকরি দিলে পার্টির লাভ হবে না লস হবে সেটা বিচার করে চাকরিটা দেওয়া হতো। কিন্তু বর্তমান সময় তো এমন নয়। বর্তমান সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ সেই স্বচ্ছতার মন্দির, স্বচ্ছতাভাবে সেই নিয়োগটা করেছে। আমরা গতদিনে দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছে যে টাকার বিনিময়ে বহিরাজ্যে চাকরি চলে যাচ্ছে। আগে কি যেত না? আগে কি কম যেত? এখন তো অ্যাটলিস্ট ট্রান্সপারেন্সি তো হচ্ছে, অ্যাটলিস্ট পরীক্ষা তো দেওয়ার সুযোগ থাকছে। জিআইবিটির মতো গ্রুপ সি গ্রুপ ডি কি কোনোদিন পরীক্ষা হয়েছে আগে? হয়নি তো। টিপিএসসির মাধ্যমে কিছু চাকরি হয়েছে, ফিক্সড পেতে কি কোনো পরীক্ষা হয়েছে? হয়নি তো। এভাবেই রামশ্যাম যদু 10,323 মতো চাকরি দেওয়া হয়েছে। কিন্তু তোমরা যে পরীক্ষার মাধ্যমে পেয়েছো, তোমরা যে পরিশ্রম করে পেয়েছো, তাই তোমাদের সেলুট জানাই, তোমাদের একাগ্রতা, তোমাদের পরিশ্রমকে সেলুট জানাই। একটু ধৈর্য ধরো। যেহেতু তোমরা অফার মানে ফাইনাল মেরিটে স্থান পেয়েছো, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে মোটামুটি, তাহলে এত ধৈর্য তোমরা হারাবে না। একটু টেনশন ফ্রি থাকো, একটু নিজেকে উপভোগ করো, নিজেকে একটু সময় দাও, নিজের ফ্যামিলিকে একটু সময় দাও। চাকরি পাওয়ার পেয়ে মানে অফার বা জয়েনিং হয়ে গেলে তো সেই সময়টা দিতে পারবে না। একটু রিল্যাক্স থাকার চেষ্টা করো। এরকম তো নয় যে সামনের মাসেই ইলেকশন, লোকসভা ইলেকশন বা বিধানসভা ইলেকশন হয়ে যাবে। সামনের মাসে যদি বিধানসভা ইলেকশন হয়, গভর্নমেন্ট চলে যাবে, নতুন গভর্নমেন্ট এসে চাকরি দেবে না। 1993 সালে বিগত জোট সরকার আমলে প্রচুর সংখ্যক অফার দেওয়া হয়েছিল, কিন্তু তারা জয়েনিং করাতে পারেনি। সিপিএম গভর্নমেন্ট এসে কিন্তু সেগুলোকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এরকম তো কোনো ভয় নেই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বিধানসভা ইলেকশন, গভর্নমেন্ট যদি ফল করে, গভর্নমেন্ট পড়ে গেলে সিপিএম এসে চাকরি দেবে না, চাকরিগুলা ক্যান্সেল করে দেয়, এরকম তো নয়। 2028 ইলেকশন অনেক দূর, তাই সেই বিষয়ে কোনো টেনশন নেই। চাকরি বিষয়ে কোনো টেনশন নেই। চাকরির নিশ্চয়তা আছে, স্বচ্ছতা আছে। হাইকোর্টও কিন্তু তোমাদের চাকরি নিয়ে কিছুই করতে পারবে না, একটুই সময় লাগছে। এখন তোমরা কি করতে পারবে? মাননীয় মুখ্যমন্ত্রী ফেসবুক পেজে যদি বা মাননীয় মন্ত্রী পরিষদ ফেসবুক পেজে গিয়ে যদি তোমরা কমেন্ট করো, জিনিসটা খারাপ দেখা যাবে, জিনিসটা নেগেটিভ দেখা যাবে, যে তাদের আমরা স্বচ্ছতা মেনটেন করে চাকরির এইটুক জায়গায় এসে পৌঁছেছে, যে স্বচ্ছতা মেনটেন করে তাদের নাম সিলেক্টেড হয়েছে। এখন তারা একটু ওয়েট করতে পারছে না, একটু সময় দিতে পারছে না, নেগেটিভনেসে যাবে। হয়তো যদি তারা এটা জিনিসটা নেগেটিভনেসে নেয়, হয়তো তোমাদের আরও ডিলে হতে পারে। তোমাদের যদি অফার এখন আরও 6 মাস পরে দেয়, তোমরা কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। সবগুলি তো মন্ত্রী পরিষদে নির্ভর করে, তাই তাদের রাগিয়েও লাভ হবে না। সব কিছু মিলিয়ে চলতে হবে। একটু ধৈর্য ধরো। মানে 2024টা চলে যাচ্ছে, 2025-এ প্রথম ভাগই তোমাদের খুশির দিন চলে যাচ্ছে। এমনকি জানুয়ারি মাসেই তোমার অফার জয়েনিং হয়ে যাচ্ছে, যতটুকু আমরা তথ্য বা খবর পেয়েছি। ডাবল ইঞ্জিন সরকার এই ধীরগতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে, বয়সোত্তীর্ণ বেকাররা সমস্যায় পড়েছে, যেটা উঠে এসেছে। কেননা তাদের চাকরির সময়সীমা আরও কমে যাচ্ছে। অফার পেয়ে চাকরিতে জয়েন করে এমনিতে 5 বছর স্থায়ী বেতনে চাকরি করতে হবে, ফলে তারা ফুল বেনিফিট পাবে না। সরকারি মনোভাবকে প্রতারণা বলে মনে করছে বয়সোত্তীর্ণ বেকাররা। এখানে একজন একভাবে জিনিসটা দেখছে, তবে পজিটিভ যেগুলো আছে সেগুলো আমরা তুলে ধরি, কারণ আমরা পজিটিভ ওয়েতে চাকরি পেয়েছি, নেগেটিভ ওয়েতে বাঁকাপথে তো চাকরি পাইনি। তা আমরা যাতে পজিটিভ ওয়েতে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি, তাই পজিটিভ জিনিসটা তুলে ধরি। 1 নম্বর পজিটিভ জিনিস হলো এই সরকার থাকার জন্য স্বচ্ছতার মাধ্যমে পরীক্ষা হয়েছে বলে আমরা চাকরিটা পেয়েছি, তাই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রিপরিষদকে ধন্যবাদ। 2 নম্বর, আমরা চাকরি পেয়েছি পরীক্ষা দিয়ে, নিজের মানে তাগিদে, নিজের পরিশ্রমে, কোনো অর্থের বিনিময় নয়, কোনো পার্টির লাইনে ঘোরাফেরা করে নয়, একদম নিকৃষ্ট বা একদম সুন্দরভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছি, সেই পজিটিভ জিনিসটা থাকতে হবে। এবং এত সংখ্যক চাকরির অফার বিগত সরকার আমার যখন দেওয়া হয়েছিল, লাস্ট 10,323, তাদের চাকরি কিন্তু হাইকোর্টে চলে গিয়েছিল। কিন্তু এই চাকরিগুলি কিন্তু কোনো হাইকোর্টে কেস হলে যাবে না, কারণ এই চাকরিগুলো কিন্তু বর্তমান সরকারের শক্তিশালী স্টেপ ওই অনুযায়ী চাকরিটা দেওয়া হয়েছে। তো এই পজিটিভ জিনিসটা নিয়ে চলতে হবে, নেগেটিভ আশেপাশে আনা যাবে না, কারণ আমরা সব পজিটিভ ওয়েতে চাকরিটা পেয়েছি, তাই সরকারকেও পজিটিভ ওয়েতে চলতে হবে। আমরা আশা করছি জানুয়ারি মাসে তোমাদের সব অফার জয়েনিংগুলো হয়ে যাবে, এবং একটা বড় অনুষ্ঠানের মধ্যে অফার জয়েনিং হতে পারে। যেরকম সেন্ট্রালে মোদী সরকার যেমন রোজগার মেলার মাধ্যমে অফার জয়েনিং দেয়, যেমন ত্রিপুরাতে 311 জন অফার পেয়েছিল মোটরমন্ত্রীর হাত ধরে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে, এরকমভাবেও হতে পারে। কিন্তু সবই জানুয়ারি মাসে হয়ে যাচ্ছে। এবং যারা ওয়েট করছো জিআইবিটি 2-র জন্য, তোমরা আরেকটু ধৈর্য ধরতে হবে, কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও।
2025-এ যে ফিনান্সিয়াল ইয়ার 24-25 ফিনান্সিয়াল ইয়ার মার্চ মাস, এরপরেই তোমাদের নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে, কারণ বাজেটে সেই জিনিসটা থাকবে। এবার তো শীতকালীন অধিবেশন 10 তারিখ বসবে, সেই শীতকালীন অধিবেশন হয়তো এমন কিছু আলোচনা হবে না, কিন্তু 2025-26-এ যে বাজেটটা ফেব্রুয়ারি মার্চ মাসে বাজেটটা বসবে, তখন কিন্তু অনেকগুলো চাকরির দরজা খুলে যাবে এবং তখন কিন্তু জিআইবিটি 2 আসবে, কারণ জিআইবিটি 2-র জন্য প্রচুর সংখ্যক সিট খালি পড়ে আছে। বর্তমানে মন্ত্রিসভায় অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিতে স্টাফ নিয়োগ করা হবে, প্রত্যেকটাই কিন্তু জিআইবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। তাই জিআইবিটি 2 আসছে, এটা সেই নিশ্চয়তা আছে। আর ভ্যাকেন্সি হিউজ পড়ে আছে, প্রায় জিআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি মিলে 3,500 থেকে 4,000 ভ্যাকেন্সি আছে, যেগুলো খুব শীঘ্রই অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে নিয়োগ করা হবে। তাই সেইভাবে প্রিপারেশন নিতে থাকো, কারণ বর্তমান সময়ে পার্টি লাইনে বা মিছিল মিটিং করে চাকরি পাওয়ার দিন শেষ। পড়াশোনা করতে হবে, যে ঘরে বসে ভালোভাবে পড়াশোনা করবে, সে একাগ্রতা মেনটেন করে পড়াশোনা করে পরিশ্রম করবে, তারই খাতেই কিন্তু হলুদ খাম আসবে। হ্যাঁ, যেই পার্টিরই হোক না কেন, তার সেই কিন্তু শেষ হাসিটা আসবে এবং মানুষ বা পরিবারের মানে মুখ উজ্জ্বল করবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।